নবম দশম শ্রেণীর অর্থনীতি নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথম অধ্যায় অর্থনীতি পরিচয় নিয়ে আলোচনা করব। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের বেঁচে থাকার জন্য অনেক অর্থনৈতিক সংগ্রাম করতে হয়। মানুষ বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছে। আমাদের দিনের শুরু থেকে রাত্রের শেষ পর্যন্ত আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড ছাড়া আমরা একটি মুহূর্ত চিন্তা করতে পারি না। মানুষ, দেশ ও সমাজের অর্থনৈতিক সমৃদ্ধি আমাদের সমাজের সমৃদ্ধি। এই অধ্যায়ের আমরা অর্থনীতির উৎপত্তি, বিকাশ ও প্রধান প্রধান অর্থনৈতিক সমস্যা নিয়ে আলোচনা করব। অর্থনীতির প্রথম অধ্যায় অর্থনীতির পরিচয়। এই অধ্যায়ে আমরা কি কি শিখব? অর্থনীতির উৎপত্তি ও বিকাশ, দুইটি মৌলিক অর্থনৈতিক সমস্যা, দুষ্প্রাপ্যতা ও অসীম অভাব, অর্থনীতির ধারণা, অর্থনীতির 10টি নীতি, আয়ের বৃত্তাকার প্রবাহ, বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা। চলো আমরা বিস্তারিত আলোচনা করি। অর্থনীতির উৎপত্তি ও বিকাশ। আজকে আমরা যে অর্থনীতি দেখতে পাই, পূর্বে তা এতটা গোছালো ছিল না। কালের বিবর্তনে আজ আমরা যে সুন্দর একটি অর্থনৈতিক ব্যবস্থা, অর্থনীতির নীতি, বিধি দেখতে পাচ্ছি, পূর্বে তা এত সুন্দর ছিল না, এত গোছানো ছিল না। কালের বিবর্তনে আমরা সুন্দর একটি বিভিন্ন সময় বিভিন্ন অর্থনীতিবিদ আমাদেরকে এত সুন্দর একটি মডেল, অর্থনৈতিক চিত্র আমাদের সামনে উপস্থাপন করে গিয়েছে। অর্থনীতি শব্দটি গ্রিক শব্দ ঐকোনমিয়া থেকে এসেছে, অর্থাৎ ঐকোনমিয়া শব্দ থেকে অর্থনীতি শব্দটি উৎপত্তি হয়েছে। প্লেটো এবং অ্যারিস্টটল ছিলেন গ্রিক সভ্যতার বিখ্যাত দুই চিন্তাবিদ। তারা সমাজবিজ্ঞানের বিভিন্ন বিষয়ে অবদান রাখে, তেমনি তারা অর্থনীতির ক্ষেত্রেও অবদান রেখেছিলেন। এই দুজন চিন্তাবিদ ব্যক্তিগত সম্পত্তি, শ্রমিকের মজুরি, দাসপ্রথা ও সুদ সহ অর্থনীতির অনেক বিষয় নিয়ে আলোচনা করেছিলেন। তার পরবর্তীতে আমাদের বর্তমান ভারতীয় উপমহাদেশে আমরা প্রাচীন অর্থনীতিতে চতুর্থ খ্রিস্টপূর্বে কৌটিল্যর অর্থশাস্ত্র থেকে আমাদের সমাজ চিন্তাবিদরা অর্থনীতির আবির্ভাব ঘটে। তারপর বিভিন্ন কালের বিবর্তনে আমাদের এত সুন্দর একটি অর্থনীতি আমরা দেখতে পাই। বাণিজ্যবাদ একটি খুব সুন্দর ধারণা ছিল 16শো শতাব্দীর সময়ে। সেই সময়ে ইংল্যান্ড, ফ্রান্স ও তার পার্শ্ববর্তী ইউরোপ কিছু দেশে এই মতবাদটা খুব গড়ে ওঠে। তারা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি করার জন্য বাণিজ্যের দিকে খুব জোর দিয়েছিল। তারা বাণিজ্য নীতিকে অবলম্বন করেই তাদের অর্থনীতি পরিচালনা করত। সেই সময়ে দেখা যায় যে তারা বিভিন্ন উপমহাদেশে তাদের উৎপাদিত পণ্য রপ্তানি করে বিভিন্ন বৈদেশিক মুদ্রা আমদানি করত। সেই সময় বিভিন্ন মুদ্রা প্রচলন ছিল, সেই মুদ্রা তারা আমদানি করত। এভাবে তারা নিজেদের অর্থনৈতিক সমৃদ্ধ করত। এবং তারপর আসে ভূমিবাদ। অষ্টাদশ শতাব্দীতে ফার্সি অর্থনীতিবিদ যারা বিশ্বাস করতেন যে দেশের প্রকৃত সম্পদ কেবল কৃষি ও প্রকৃতি, অর্থাৎ তারা কৃষির ওপর নির্ভরশীল ছিল। কৃষি ব্যবস্থাকে তারা নির্ভর করে একটা সমাজ ব্যবস্থা গড়ে তোলে, মানে অর্থনীতি ব্যবস্থা গড়ে তোলে। সেই সময় থেকে কৃষির ওপর তারা মূলত প্রাধান্য দিয়েছিল, যেমন কৃষি চাষাবাদ, কৃষিকে কেন্দ্র করে অর্থনৈতিক কর্মকাণ্ড গড়ে তোলা, এরকম আর কি। অ্যাডাম স্মিথের সেই বইটি অর্থনীতির খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখে। দুটি মৌলিক অর্থনৈতিক সমস্যা, দুষ্প্রাপ্যতা ও অসীম অভাব। অসীম অভাব কি? মানুষের অভাবের শেষ নেই। একটি অভাব পূরণ হলে নতুন আরেকটি অভাব দেখা দেয়। ধরো তোমার কাছে একটি সাইকেল আছে যা তোমার কাছে পূর্বে ছিল না। সাইকেলের মাধ্যমে তোমার সাইকেলের অভাবটি পূরণ হয়েছে, কিন্তু তারপর তোমার একটি আরও অত্যাধুনিক একটি মডেলের সাইকেল প্রয়োজন। এই যে প্রতিনিয়ত চাহিদার সৃষ্টি বা অসীম অভাব, অসীম অভাব। অসীম অভাব বলতে কি বোঝায়? মানুষের অভাবের কোনো শেষ নেই। একটি অভাব পূরণ হলে নতুন আরেকটি অভাবের দেখা দেয়। অর্থাৎ তোমার কাছে কোনো একটি জিনিস আছে এবং নতুন আরেকটি জিনিসের প্রতি তোমার অভাব সৃষ্টি হচ্ছে। এই অভাবের কোনো শেষ নেই। এই জন্যই বলা হয় যে অভাব অসীম। বিত্তবান বা দরিদ্র সবার ক্ষেত্রেই অভাব অসীম। উদাহরণ, একজন শিক্ষার্থীর বই, খাতা, কলমের চাহিদা পূরণের পর নতুন জামা ও খেলার সরঞ্জামের প্রতি চাহিদা সৃষ্টি হয়। তোমার কাছে এখন বই আছে, জামা কাপড় আছে, তোমার কাছে নতুন করে আরও নতুন জামার অভাব সৃষ্টি হয়। দুষ্প্রাপ্যতা ও সীমিত সম্পদ। আমাদের পৃথিবীতে বা আমাদের প্রকৃতিতে সম্পদের রিসোর্স খুবই সীমিত। এই সীমিত সম্পদের
সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্যই অর্থনীতি আলোচনা করে থাকে বা অর্থনীতির উৎপত্তি হয়েছে বলা চলে। অভাবের তুলনায় সম্পদ অপর্যাপ্ত, একেই অর্থনীতির দুষ্প্রাপ্যতা বা সম্পদের সীমাবদ্ধতা বলে। যদি সম্পদ অসীম হতো তবে কোনো অর্থনৈতিক সমস্যা থাকতো না। যদি প্রকৃতিতে সম্পদের কোনো অভাব না থাকতো তাহলে আমাদের অর্থনৈতিক কোনো সমস্যাই থাকতো না, এমনকি অর্থনীতির বিষয় সৃষ্টিই হতো না। দুষ্প্রাপ্যতার কারণে আমাদের বাধ্য হয়ে বেছে নিতে হয় কোন অভাবটি আগে পূরণ করব। এই সম্পদের দুষ্প্রাপ্যতার কারণেই আমাদেরকে মূলত অভাবের নির্বাচন করতে হয় যে কোন অভাবটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা কোনটির প্রাধান্য আমাদের কাছে সবার আগে পায়। অর্থনীতির ধারণা। জ্ঞান বিজ্ঞানের উন্নতির সাথে সাথে অর্থনীতি বিষয়ের পরিধি অনেক বেড়েছে। অতীত ও বর্তমান অর্থনীতির বিষয়ের মধ্যে পার্থক্য অনেক। প্রথমে যারা অর্থনীতির বিষয়ে উপস্থাপন করেছেন তাদের মধ্যে অ্যাডাম স্মিথ, ডেভিড রিকার্ডো এবং জন স্টুয়ার্ট মিল অর্থনীতিকে সম্পদের উৎপাদন ও বন্টনের বিজ্ঞান বলে মনে করেন। এদের মতে অর্থনীতিকে ক্লাসিক্যাল অর্থনীতি হিসেবে পরিচিত। তখন অর্থনীতির নাম ছিল পলিটিক্যাল ইকোনমি। অর্থনীতির ধারণাটা কালের বিবর্তনে সেই অ্যারিস্টটল, প্লাটো তাদের পরপর ধীরে ধীরে সমাজ ব্যবস্থায় প্রচলন হতে থাকে। তারপর ক্লাসিক্যাল অর্থনীতির ধারণা আসে, নয়া ক্লাসিক্যাল আসে, এখন আধুনিক অর্থনীতি যুগ চলছে। অ্যাডাম স্মিথ প্রদত্ত অর্থনীতির সংজ্ঞা। অ্যাডাম স্মিথ অর্থনীতির জন্য যে সংজ্ঞাটি প্রদান করেন, অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের প্রকৃতি ও কারণ অনুসন্ধান করে, অর্থাৎ সম্পদকে কেন্দ্র করে অর্থনীতি গড়ে ওঠে। তাই সম্পদ আরোহণ ও উৎপাদন মানুষের অর্থনৈতিক কার্যাবলীর মূল উদ্দেশ্য। স্মিথের সংজ্ঞার দুর্বলতা হলো, অ্যাডাম স্মিথ অর্থনীতির জনক হলেও তার সংজ্ঞায় কিছু দুর্বলতা ছিল। অর্থনীতি মানুষের দৈনন্দিন জীবনের যাবতীয় বিষয়কে নিয়ে আলোচনা করে না। এই সংজ্ঞায় জাতীয় সম্পদের ওপর অধিক জোর দেওয়া হলেও ব্যক্তি, মানুষ ও তার কল্যাণকে অবহেলা করা হয়েছে। শুধুমাত্র সম্পদের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু কী উপায়ে সম্পদের যোগান করা হবে তা বলা হয়নি। এই সংজ্ঞায় সম্পদ বলতে বস্তুগত সম্পদকে বোঝানো হয়েছে, কিন্তু সেবা সম্পদ সম্পর্কে কিছু বলা হয়নি। তার এই সংজ্ঞাতে তিনি জাতিসমূহের সম্পদের বিষয় নিয়ে আলোচনা করে ব্যক্তি সম্পদ বা ব্যক্তি অর্থনীতির যে বিষয়গুলো সেগুলো তার অর্থনীতির এই সংজ্ঞায় প্রাধান্য পায়নি। অধ্যাপক মার্শাল কর্তৃক প্রদত্ত সংজ্ঞা। অধ্যাপক মার্শাল সম্পদের চেয়ে মানব কল্যাণের ওপর অধিক গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, অর্থনীতি মানব জীবনের সাধারণ কার্যাবলী আলোচনা করে। অর্থনীতির মূল আলোচ্য বিষয় মানুষের অর্থ উপার্জন এবং তা মেটানোর জন্য সেই অর্থের ব্যয়, অর্থাৎ অর্থনীতির মূল উদ্দেশ্য হলো মানুষের কল্যাণ সাধন। মার্শাল শুধু মানুষের বাহ্যিক কল্যাণ সাধন করার নিয়েই আলোচনা করেছেন। বর্তমান সম্পদের স্বল্পতা সমস্যাই অর্থনীতির মূল সমস্যা। মার্শালের সংজ্ঞায় মানুষের এই মৌলিক সমস্যাটি বিবেচনা করা হয়নি। অধ্যাপক এল রবিন্স অর্থনীতির অনেক বেশি গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন। তার মতে অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য উপকরণ সমূহের মধ্যে সমন্বয় সাধনকারী কার্যাবলী আলোচনা করে। আমরা অর্থনীতি যতগুলো অর্থনীতিবিদের সংজ্ঞা দেখি তার মধ্যে এল রবিনের সংজ্ঞাটি মোটামুটি গ্রহণযোগ্যতা পেয়েছে, কারণ তিনি অসীম অভাব এবং বিকল্পযোগ্য দুষ্প্রাপ্য উপকরণের মধ্যে সমন্বয় সাধন নিয়ে আলোচনা করে। এই সংজ্ঞার বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ: মানুষের অভাব অসীম এবং অভাবের প্রকৃতি ও পরিমাণ বিভিন্ন রকম। অভাব পূরণকারী সম্পদ ও সময় খুবই সীমিত। অসীম অভাবকে কিভাবে সীমিত সম্পদ দ্বারা সমন্বয় সাধন করা যায় তা অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। সম্পদের যোগান সীমিত বলে এই সম্পদ দ্বারা আমাদের বিভিন্ন অভাব পূরণের চেষ্টা করতে হয়। অভাবের অগ্রাধিকারের ভিত্তিতে তা পূরণ করতে হয়। এই সব কারণে এই সংজ্ঞাকে অধিকতর সুনির্দিষ্ট এবং গ্রহণযোগ্য বলে মনে করা হয়। তার সংজ্ঞায় অভাবের গ্রহণযোগ্যতা নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ কোন অভাবটি আমার
আগে প্রাধান্য পাবে সেই বিষয়টা নিয়ে সে আলোচনা করে থাকে। কেইন্সের অর্থনীতির ধারণা। কেইন্স ক্লাসিক্যাল অর্থনীতির একটি আবির্ভাব ঘটান। বিশ্ব অর্থনীতির মহামন্দার প্রেক্ষাপটে ক্লাসিক্যাল ও নব্যক্লাসিক্যাল অর্থনীতিবিদদের বাজার অর্থনীতি কেন্দ্রিক নীতিটি ব্যর্থতার পর্যবসিত হয়। এই সময়ে ব্রিটিশ অর্থনীতিবিদ জন ম্যানার্ড কেইন্স মহামন্দা থেকে অর্থনীতির উত্তরণে সরকারের হস্তক্ষেপের পক্ষে জোরালো যুক্তি তুলে ধরেন। কেইন্সের মতে বিভিন্ন কারণে বাজার ব্যবস্থায় অর্থনৈতিক সমস্যার সমাধান নিতে পারেন না। সেই ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ অর্থাৎ সরকারি ব্যয় ও বৃদ্ধি ও কর হার হ্রাসকরণের মাধ্যমে সামগ্রিক চাহিদা বৃদ্ধি ঘটিয়ে অর্থনীতিকে মন্দা অবস্থা থেকে বেরিয়ে আসতে সহায়তা করে। তিনি মূলত সরকারের হস্তক্ষেপে অর্থাৎ সরকারি ব্যয় বৃদ্ধি ও কর হ্রাসের মাধ্যমে সামগ্রিক চাহিদা বৃদ্ধি ঘটিয়ে অর্থনৈতিক মন্দা অবস্থা থেকে বেরিয়ে ওঠার আসাতে সহায়তা করে। তিনি অর্থনীতিতে সরকারি হস্তক্ষেপের বিষয়টি আলোচনা করে থাকে। ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতি অর্থনীতির আলোচ্য প্রধান দুইটি শাখা। এই ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতিকে কেন্দ্র করে অর্থনীতির বিশাল আলোচনা হয়ে থাকে। ব্যষ্টিক অর্থনীতি, সামষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক অর্থনীতি ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করে থাকে, আর সামষ্টিক অর্থনীতি বৃহৎ বা সমগ্র বিষয়কে নিয়ে আলোচনা করে থাকে। ব্যষ্টিক অর্থনীতি মূলত ব্যক্তি পর্যায় বা ফার্ম পর্যায় নিয়ে আলোচনা করে, আর সামষ্টিক অর্থনীতি দেশ ও সমাজ নিয়ে বা বিশ্ব অর্থনীতি নিয়ে আলোচনা করে থাকে। আমরা যখন অর্থনীতি নিয়ে আরও বিশদ আলোচনা করব বা বড় ক্লাসে উঠব, যেমন ইন্টার বা অনার্সে যদি আমরা অর্থনীতি নিয়ে থাকি, তাহলে ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতি নিয়ে আমরা বিশদ আলোচনা করব। শুধুমাত্র অর্থনীতি বিষয় নিলেই না, এখন বর্তমানে বিভিন্ন বিষয়ে, সমাজবিজ্ঞানের বিভিন্ন বিষয়ে অর্থনীতির এই দুটি শাখাকে পড়ানো হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন বিষয়ে সমাজবিজ্ঞানের ছাড়াও বিভিন্ন বিষয়ে এই ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতি পড়ানো হয়ে থাকে। তাই এই দুইটি বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ। অর্থনীতির 10টি নীতি, আমরা শুধুমাত্র এই নীতিগুলো এখন পড়ে যাব। এখন আমরা এগুলি বোঝার চেষ্টা করলেও বুঝতে পারবো না, কারণ এগুলি খুবই ডিটেলসে পড়তে হবে। মানুষকে পেতে হলে কিছু ছাড়তে হয়। একটি জিনিস পেতে হলে সাধারণত অন্য একটি জিনিস ত্যাগ করতে হয়। সাধারণত আমরা যখন কোনো একটা জিনিস পেতে চাই, তখন আমাদের অন্য একটা জিনিস ছেড়ে দিতে হয়। এখন মনে করো আমি একটি গাড়ি কিনবো, এবং এই গাড়িটি কিনতে গেলে আমার জমানো অর্থ ব্যয় করতে হবে। এই যে একটা জিনিস পাওয়ার জন্য একটা জিনিস ছেড়ে দেওয়া, এই জিনিসটাকেই বোঝানো হয়েছে। কোনো কিছুর সুযোগ ব্যয় হলো যা পাওয়ার জন্য আপনি তা ত্যাগ করেন। কোনো সিদ্ধান্তের প্রকৃত খরচ কেবল টাকার অঙ্ক নয়, বরং এর জন্য যা ছেড়ে দিতে হয়েছে সুযোগ ব্যয়। আমরা যখন ডিটেলসে আলোচনা করব সুযোগ ব্যয় নিয়ে, আমরা একটি সুযোগ গ্রহণ করলে আমাদের বিকল্প সুযোগটি ছেড়ে দিতে হচ্ছে। যুক্তিবাদী মানুষ প্রান্তিক পর্যায় নিয়ে আলোচনা করে। মানুষ ছোট ছোট পরিবর্তন নিয়ে চিন্তা করে, সিদ্ধান্ত গ্রহণ করে। প্রান্তিক পর্যায় নিয়ে প্রান্তিক বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এখন আমরা শুধুমাত্র বুঝে রাখি, কোনো একটি অতিরিক্ত একক যোগ করলে সেটিকে প্রান্তিক পর্যায় বলে থাকে, মানে পরিবর্তনকে মূলত বোঝানো হয়ে থাকে। মানুষের প্রণোদনায় সাড়া দেওয়া। সুবিধা বা পুরস্কারের আশায় মানুষ তাদের আচরণের পরিবর্তন করে। সাধারণতই মানুষ সুবিধা বা সুযোগের ক্ষেত্রে তাদের আচরণ পরিবর্তন করে থাকে। মানুষ কিভাবে একে অপরের সাথে মিথ্যক্রিয়া করে, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। 5 থেকে 7। বাণিজ্য সবার জন্য কল্যাণকর। বাণিজ্য সবার জন্য ভালো, কারণ এটি মানুষকে যে কাজটি সে ভালোভাবে করতে পারে তার বিশেষায়িত হওয়ার সুযোগ দেয়। অর্থাৎ তুমি যেই বিষয়টি নিয়ে ভালো এবং দক্ষ, সেই বিষয়টি নিয়ে তুমি ব্যবসা বাণিজ্য করতে পারবে, এবং সেভাবেই তুমি তোমার আয় রোজগার করবে এবং দেশের অর্থনীতিতেও অবদান রাখবে। বাজার সাধারণত অর্থনীতির কার্যক্রম সংগঠিত করার একটি উত্তম পন্থা। অদৃশ্য হাত দ্বারা পরিচালিত হয়ে বাজার অর্থনীতির অনেক সময় সফলভাবে সম্পদ বন্টন করে। অদৃশ্য হাত নামে অর্থনীতিতে একটি কনসেপ্ট আছে, যা আমরা পরবর্তীতে বিশদ আলোচনা করব। এখন শুধু এতটুকু বুঝে রাখো, যখন অর্থনীতিতে সরকার কোনো হস্তক্ষেপ করে না,
সরকারি হস্তক্ষেপ ছাড়া অর্থনীতি নিজে নিজেই পরিচালিত হয়, তখন তাকে অদৃশ্য হস্ত বলা হয় বা অদৃশ্য হাত বলা হয়। সরকার কখনো কখনো বাজার নির্ধারিত ফলাফলের উৎকর্ষ সাধন করতে পারে। বাজার ব্যর্থ হলে বা সম্পদের সুষম বন্টন না হলে সরকার হস্তক্ষেপ করে দক্ষতা বৃদ্ধি করতে পারে। যখন বাজার ব্যর্থ হয়ে যায় তখন সরকার নানান নীতি গ্রহণ করে থাকে, যেমন কর হার বৃদ্ধি বা সেই ভর্তুকি দেওয়ার নিয়ম, নানানভাবে পন্থা অবলম্বন করে সরকার সেই অর্থনীতিকে স্ট্যাবলিশ করার জন্য চেষ্টা করে থাকে। সামগ্রিক অর্থনীতি কীভাবে কাজ করে এই বিষয়টি নিয়ে আমরা 8 থেকে 9 এবং 10 এই নীতি নিয়ে আলোচনা করব। একটি দেশের জীবনযাত্রার মান তার উৎপাদন ক্ষমতার ওপর নির্ভর করে। যে যত বেশি পণ্য ও সেবা উৎপাদন করে সেই দেশের মানুষের জীবনযাত্রার মান তত বেশি উন্নত। আমরা একটি প্রচলিত কথা আছে, যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। ঠিক তেমনই আরেকটি কথা প্রচলিত আছে, উৎপাদন যে জাতির যত বেশি সে জাতি তত বেশি উন্নত। যেমন আমরা বর্তমানে চীন আমেরিকার দিকে তাকালে বুঝতে পারি, এই জন্য তারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এবং তাদের জীবনযাত্রার মানও উন্নত। সরকার বেশি টাকা ছাপালে পণ্যের দাম বাড়ে, মুদ্রার সরবরাহ বাড়লে মুদ্রাস্ফীতি বা মুদ্রার মূল্যস্ফীতি ঘটে। মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এখন এতটুকু বুঝে রাখো যে মুদ্রাস্ফীতির কারণে জিনিসপত্রের দাম ক্রমাগত বাড়তে থাকে এবং অর্থের ক্রয় ক্ষমতা কমতে থাকে। সরকার টাকা ছাপালে কি হয়? সরকার টাকা ছাপালে বাজারে অর্থের সরবরাহ বাড়ে। অর্থের সরবরাহ বাড়লে মানুষের আয় বাড়ে, মানুষের আয় বাড়লে জিনিসপত্রের দাম অটোমেটিক বাড়ে। সমাজ স্বল্পমেয়াদে মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে বিনিময় মুখোমুখি হয়। মুদ্রাস্ফীতি কমালে সাময়িকভাবে বেকারত্ব বাড়ার ঝুঁকি থাকে। মুদ্রাস্ফীতি যখন আমরা কমাই তখন সাময়িকভাবে বেকারত্ব বাড়বে। এটি অর্থনীতির খুবই একটি প্রচলিত ধারণা যে মুদ্রাস্ফীতি স্বল্পকালে মুদ্রাস্ফীতি যখন কমে তখন বেকারত্ব বাড়ে, আবার মুদ্রাস্ফীতি বাড়লে বেকারত্ব কমে। এই দুটির মধ্যে বিপরীতমুখী সম্পর্ক। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে বিশদ আলোচনা করবো। এখন শুধু এতটুকু কনসেপ্ট মাথায় রাখো। আয়ের বৃত্তাকার প্রবাহ, দুই খাত নিয়ে আমরা আলোচনা করব। দেখো, দ্রব্য ও সেবার বাজার থেকে আয় ফার্মসমূহের দিকে যাচ্ছে। ফার্মসমূহ মজুরি, খাজনা ও সুদ দিয়ে উৎপাদনের উপকরণ সমূহের বাজার নির্ধারণ করছে। এই বাজার থেকে আয় পরিবার সমূহের দিকে যাচ্ছে, আবার পরিবার সমূহ থেকে ব্যয় করছে দ্রব্য ও সেবার বাজারে। এই চক্রাকারভাবে ঘুরতে থাকে। আবার দেখো, উৎপাদনের উপকরণ সমূহের বাজার থেকে উৎপাদনের উপকরণ সমূহ ফার্ম সমূহের কাছে যাচ্ছে। ফার্ম সমূহ দ্রব্য ও সেবা বিক্রয়ের মাধ্যমে দ্রব্য ও সেবার বাজারে যাচ্ছে, এবং দ্রব্য ও সেবার ক্রয়ের মাধ্যমে পরিবার সমূহের দিকে যাচ্ছে, এবং পরিবার সমূহ থেকে শ্রম ও মূলধন আবার সেই উৎপাদনের উপকরণের দিকে ঘুরে আসছে। এই আয়ের বৃত্তাকার প্রবাহ ঘুরতে থাকে। অর্থাৎ দ্রব্যর বাজার, উৎপাদন উপকরণ, পরিবার, ফার্মসমূহ, এই সব সার্কেলে একটির আয়ের বিনিময়ে আরেকটির আয় চলে। যেমন ফার্মের আয় থেকে পরিবারের আয় বাড়ে। ফার্ম যখন আয় করে তখন ফার্মের যেই কর্মীরা, ফার্মে যেই শ্রমিকরা কাজ করে তাদের আয় বৃদ্ধি পায়, আর তাদের আয় বৃদ্ধি পেলে পরিবারের আয় বৃদ্ধি পায়, এবং পরিবারের আয় বৃদ্ধি পেলে পরিবারের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়। পরিবার বাজারে গিয়ে দ্রব্যমূল্য ক্রয় করে, এবং সেই দ্রব্যমূল্য ক্রয় করার মাধ্যমে ফার্মের উৎপাদন করতে হয়। উৎপাদন করে ফার্ম সেটা বাজারে সরবরাহ বৃদ্ধি করে। এই সরবরাহ বৃদ্ধি করা এবং পরিবারের চাহিদা পূরণ, এই দুইটি মিলেই একটি চক্রাকার বা বৃত্তাকার প্রবাহ হচ্ছে। তারপর আমরা বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা করব। মূলত 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। অর্থনৈতিক ব্যবস্থা হলো একটি সমাজ বা রাষ্ট্রের উৎপাদন, সম্পদ বন্টন, ভোগ এবং বিনিয়োগ পরিচালনার সামগ্রিক কাঠামো। এটি মূলত কিভাবে এবং কার জন্য পণ্য ও সেবা উৎপাদন করা হবে তা নির্ধারণ করে। এই ব্যবস্থায় সম্পদ, শ্রম ও মূলধন ব্যবস্থাপনার মাধ্যমে দেশের অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত করে। গণতান্ত্রিক অর্থব্যবস্থা, এই অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলো ব্যক্তি মালিকানাধীন এবং প্রধানত বেসরকারি উদ্যোগ, সরকারি হস্তক্ষেপ ছাড়া মুনাফা উদ্দেশ্যে বাজারে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। এই ধরনের
অর্থব্যবস্থাকে গণতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা বলে। অ্যাডাম স্মিথের মতবাদে ফার্সি বিপ্লবের মধ্য দিয়ে সমগ্র ইউরোপে গণতান্ত্রিক অর্থব্যবস্থার সূচনা ঘটে। ক্লাসিক্যাল অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ ও তার অনুসারীগণ এই ব্যবস্থার সমর্থন করেন। এই গণতান্ত্রিক অর্থব্যবস্থা নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমত এতটুকু বুঝে থাকো যে গণতান্ত্রিক অর্থব্যবস্থা হচ্ছে একটা পুঁজিবাদী অর্থব্যবস্থা, যেখানে সম্পদের মালিক থেকে থাকে ব্যক্তি বা কোনো উৎপাদনকারী ফার্ম বা কোনো বেসরকারি প্রতিষ্ঠান। এখানে সরকারি মালিকানা কোনো কিছু থাকে না এবং সরকারের কোনো হস্তক্ষেপও থাকে না। এখানে মুনাফা অর্জনই মূল উদ্দেশ্য হয়ে থাকে, সমাজ কল্যাণের বিষয়টা এমন প্রাধান্য পায় না। গণতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। গণতান্ত্রিক অর্থব্যবস্থার কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। চলো। সম্পদের ব্যক্তি মালিকানা। সকল সম্পদের মালিক থাকে ব্যক্তি। ব্যক্তিগত উদ্যোগ থাকে, তখন ব্যক্তিগত উদ্যোগে মূলত কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে। অবাধ প্রতিযোগিতা থাকে বাজারে অবাধ প্রতিযোগিতা থাকে, সরকারের কোনো বাধ্যবাধকতা থাকে না। মূল্য নির্ধারণের ক্ষেত্রে সরকারের কোনো ভূমিকা থাকে না, তবে এখানে ফার্মগুলো ভূমিকা পালন করে থাকে, যারা উৎপাদন করে থাকে। মুনাফা অর্জনই এখানে মূল বিষয়, সমাজ কল্যাণ না। আয় বৈষম্য দেখা দেয়, অর্থাৎ এক শ্রেণীর সাথে সমাজের আরেক শ্রেণীর এখানে বিশদ একটা আয়ের পার্থক্য দেখা দিয়ে থাকে। একটা শ্রেণীর আয় বেশি থাকে, আরেকটা শ্রেণীর আয় খুবই কম থাকে। যাদের আয় থাকে বেশি তাদের সংখ্যাই কম, আর যাদের আয় কম থাকে সেই সংখ্যাটাই বেশি থাকে। সরকারের এই ক্ষেত্রে ভূমিকা খুবই কম, সরকারের ভূমিকা নেই বললেই চলে। তারপর আমরা আলোচনা করব সমাজতান্ত্রিক বা নির্দেশনামূলক অর্থনীতি। সমাজতান্ত্রিক অর্থনীতিতে সমাজের অধিকাংশ সম্পদ ও উৎপাদনের উপকরণের ওপর রাষ্ট্র বা সমাজের মালিকানা প্রতিষ্ঠিত থাকে। অধিকাংশ শিল্প কলকারখানা ও উৎপাদনের প্রতিষ্ঠানের মালিক সরকার বা সমাজ, এবং সেইগুলো সরকারি বা সামাজিক নির্দেশে পরিচালিত হয়ে থাকে। কোনো দ্রব্য কী পরিমাণ, কিভাবে এবং কার জন্য উৎপাদন হবে তা সরকার বা রাষ্ট্র নির্ধারণ করে থাকে। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় এখানে সরকারের মালিকানায় থাকে সব কিছু, বা সমাজের বা সামাজিকভাবেই মূলত সব কিছু হয়ে থাকে। এখানে ব্যক্তি মালিকানাধীন বা ব্যক্তি উদ্যোগে কোনো কিছু কমই হয়ে থাকে না বললেই চলে। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করি। চলো। সম্পদের রাষ্ট্রীয় বা সামাজিক মালিকানা থাকে, ব্যক্তির কোনো মালিকানা থাকে না। কেন্দ্রীয় পরিকল্পনা থাকে, অর্থাৎ সরকার কেন্দ্রীয়ভাবে পরিকল্পনা করে থাকে। ভোক্তার স্বাধীনতার অভাব থাকে এইখানে, অর্থাৎ ভোক্তা তার স্বাধীনভাবে কোনো কিছু করতে পারে না। অবাধ প্রতিযোগিতার অভাব থাকে, যেহেতু সরকারি হস্তক্ষেপে হয়ে থাকে সেই জন্য এখানে প্রতিযোগিতা নাই বললেই চলে। সরকার নির্ধারিত দাম নির্ধারণে করে দেয়, সেই দামেই সব কিছু চলে। ব্যক্তিগত মুনাফা অনুপস্থিত থাকে এখানে, যেহেতু এখানে ফার্মগুলো পরিচালিত হয়ে থাকে সমাজ কল্যাণের উদ্দেশ্যে, তাই এখানে মুনাফা অনুপস্থিত থাকে। এখন আমরা মিশ্র অর্থব্যবস্থা নিয়ে আলোচনা করব। মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। মিশ্র ব্যবস্থা হচ্ছে এমন একটি অর্থব্যবস্থা যেই অর্থব্যবস্থায় সমাজতন্ত্রও থাকে কিছুটা, আবার গণতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থাও থাকে। সম্পদের ব্যক্তিগত সমবায় ও সরকারি মালিকানা। মিশ্র অর্থব্যবস্থায় ব্যক্তি তার স্থাবর ও অস্থাবর সম্পত্তি অবাধে ভোগ করতে পারে, ক্রয় বিক্রয় করতে পারে। পাশাপাশি গণদ্রব্য, মহাসড়ক ও স্বাস্থ্যসেবা উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহ প্রধানত সরকার পরিচালনা করে থাকে। এখানে ব্যক্তিগত সম্পদের যেমন উপস্থিতি আছে, তেমন সরকারি হস্তক্ষেপে সম্পদেরও উপস্থিতি থাকে। একটা মিশ্র অর্থব্যবস্থা থাকে মূলত বর্তমান আধুনিক অর্থনৈতিক দেশগুলোতে এই অর্থব্যবস্থা বিদ্যমান। আমাদের বর্তমান বাংলাদেশেও এই অর্থব্যবস্থা বিদ্যমান থাকে। ব্যক্তিগত উদ্যোগ। মিশ্র অর্থনীতিতে উৎপাদন, ব্যবসা বাণিজ্য, বন্টন ও ভোগসহ অধিকাংশ অর্থনৈতিক কার্যাবলী ব্যক্তিগত উদ্যোগে সংগঠিত ও পরিচালিত হয়। সরকারি উদ্যোগ। মিশ্র অর্থনীতিতে ব্যক্তি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ গ্রহণ করা হয়। দেশের মৌলিক ও ভারী শিল্প, জাতীয় নিরাপত্তা ও জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহ সরকারি
পরিচালনা করে থাকে, সরকার পরিচালনা করে থাকে। যেমন আমাদের দেশে দেখা যায় যে সরকার প্রাইভেট কিছু কোম্পানি, মানে ব্যক্তি মালিকানাধীন কিছু কোম্পানি যেমন আছে, তারা যেমন ব্যবসা বাণিজ্য করে থাকে, বন্টন ও ভোগ করে থাকে, ঠিক তেমনইভাবে সরকারও কিছু ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য বা জনকল্যাণের উদ্দেশ্যে ব্যবসা পরিচালনা করে থাকে, বা জনকল্যাণের জন্য ফার্ম পরিচালনা করে থাকে বা প্রতিষ্ঠানসমূহ পরিচালনা করে থাকে। মুনাফা অর্জন, মিশ্র অর্থনীতিতে বেসরকারি খাতে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করার মাধ্যমে মুনাফা অর্জন করা হয়ে থাকে। এখানে মুনাফা অর্জন একটি প্রাধান্য পায় এবং জনকল্যাণও প্রাধান্য পায়, তবে তা অতিরিক্ত একচেটিয়া মুনাফা নয়, যেহেতু সমাজ কল্যাণ বা অর্থনৈতিক বিষয়টি এখানে, অর্থনৈতিক মানব কল্যাণের বিষয়টি এখানে প্রাধান্য পায়। ভোক্তার স্বাধীনতা এবং এই ব্যবস্থায় ভোক্তার সাধারণত দ্রব্য ক্রয় বিক্রয় ও ভোগের ক্ষেত্রে অবাধ স্বাধীনতা ভোগ করে, তবে সরকার প্রয়োজন মনে করলে দ্রব্যের দামের ওপর প্রভাব বিস্তার করতে পারে এবং প্রয়োজন অনুসারে কোনো দ্রব্যের উৎপাদন কিংবা ভোগ নিয়ন্ত্রণ করতে পারে, যেমন ধূমপান, মাদকদ্রব্য উৎপাদন ও ভোগের ইত্যাদি। মূলত সরকার দামের ওপর হস্তক্ষেপ চাইলে করতে পারে। সরকার চাইলে ভর্তুকি প্রদান করতে পারে, সরকার চাইলে কর হার হ্রাস করতে পারে, সরকার চাইলে কোনো ফার্মের ওপর নিষেধাজ্ঞা জারি করতে পারে। এখানে সরকারের পূর্ণ স্বাধীনতা না থাকলেও কিছু ক্ষেত্রে স্বাধীনতা থাকে, সরকার নিয়ন্ত্রণ করতে পারে। বিশ্বের কোথাও বিশুদ্ধ গণতান্ত্রিক অর্থব্যবস্থা বা বিশুদ্ধ সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা না থাকায় অনেকে মিশ্র অর্থব্যবস্থাকে একটি উন্নত অর্থব্যবস্থা বলে মনে করে। এই অর্থব্যবস্থায় ব্যক্তিগত ও সরকারি খাত পাশাপাশি অবস্থান করে। এই কারণে উৎপাদন, বিনিময়, বন্টন ও ভোগের ক্ষেত্রে ব্যক্তিগত স্বাধীনতার পাশাপাশি সরকারের নিয়ন্ত্রণ বজায় থাকে। ইসলামিক অর্থব্যবস্থা। ইসলামিক অর্থব্যবস্থা মূলত ইসলামের মৌলিক নিয়মকানুনের উপর ভিত্তি করে গড়ে ওঠা অর্থব্যবস্থাকে ইসলামিক অর্থব্যবস্থা বলা হয়ে থাকে। ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য: ইসলাম ধর্মের প্রতি বিশ্বাস, সুদমুক্ত আমানত, জাকাত ও ফিতরা। মূলত আল্লাহকে ভয় করে যেই অর্থব্যবস্থা গড়ে উঠেছে সেটাকেই মূলত দেওয়া থাকে। কোরআন কেন্দ্রিক যে ব্যবস্থাটা থাকে আর কি, মূলত ইসলাম ধর্মের প্রতি বিশ্বাস, সুদমুক্ত আমানত, জাকাত, ফিতরা, তারপর ইসলামের বিভিন্ন নিয়ম কানুন মেনে যেই অর্থনৈতিক অর্থব্যবস্থাটি গড়ে উঠেছে সেটা।